চাকরি বড় বালাই, জানেন তো। চাকরির জন্য একটা মানুষ সবকিছু করতে পারে। চাকরি পাওয়ার জন্য একটা মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত দিশাহীনের মতো ছুটতে পারে, এবং সেই সময় পথ ভুলিয়ে দেওয়াটা খুব সহজ হয়। আজ কোনো রকম পলিটিক্যাল কচকচানি নয়, একটা সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এক চাকরির জন্য এক যুবকের রীতিমতো মরণ ফাঁদে পড়ে যাওয়ার ঘটনা। আমাদের বাংলার বাসিন্দা, বনগাঁওয়ের এক যুবক, তিনি চাকরির খোঁজে সুদূর থাইল্যান্ড থেকে মায়ানমারে পাচার হয়ে গিয়েছিলেন। বুঝতে পারেননি পুরোটাই প্রতারণার একটা ছক। চাকরির খোঁজে তার কাছে প্রথমে একটি অফার আসে থাইল্যান্ডে কাস্টমার সার্ভিসে চাকরি করার জন্য। তিনি থাইল্যান্ড পৌঁছন। সেখান থেকে তাকে থাইল্যান্ডের শহর ছাড়িয়ে একেবারে গ্রামে নিয়ে যাওয়া হয়। মাথায় বন্দুক ঠেকিয়ে নদীপথে থাইল্যান্ড থেকে মায়ানমারে নিয়ে যাওয়া হয় এবং মায়ানমারে তুলে দেওয়া হয় মায়ানমার আর্মি কিংবা জুন্টার হাতে। সেখান থেকে তিনি চলে যান চীন অধ্যুষিত মায়ানমার, কিংবা যেটাকে আমরা বলি সায়াম প্রভিন্স। সেই সায়াম প্রভিন্সে এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ার কুখ্যাত নৃশংস ক্রাইম সাম্রাজ্য, যাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়, সেখানে ফেসে গিয়েছিলেন এবং তারপর সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলেন। লক্ষ লক্ষ টাকা বাড়ি থেকে জমি বেচে, বাড়ি বেচে, সোনা গয়না বেচে সেই টাকা তার অপহরণকারীদের দিয়ে বেরিয়ে আসলেন। আজকে সন্ধে 7টার গ্রাউন্ড রিপোর্টে সেই ভিকটিমের জবানবন্দি শোনাবো। আমার বাংলার সেই বাসিন্দা, সেই যুবক, যিনি কোনোভাবে কোনো ক্রমে নিজের প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরেছেন, তার কথা শোনাবো এবং এই নেটওয়ার্কের, এই ক্রাইম নেটওয়ার্কের পর্দা ফাঁস করব। নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ, আর এটা আমাদের গ্রাউন্ড রিপোর্ট। আমার সঙ্গে আজ যারা আছেন স্টুডিওতে, আসুন আলাপ করে নিই। আমাদের সঙ্গে আজ এই বিষয়ে দুজন একেবারে ইন্ডাস্ট্রি এক্সপার্টস রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব, এক্স ডেপুটি ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স, এবং আমাদের সঙ্গে রয়েছেন শৈবাল বাবু, এক্স ডেপুটি ডিরেক্টর জেনারেল এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। সরকারে থাকা দুজন রীতিমতো হাই র্যাঙ্কিং অফিসার্স রয়েছেন এবং তাদের কাছ থেকে এই পুরো পর্দাফাঁস কিভাবে হলো, কেন এই নেটওয়ার্ক চলছে, কিভাবে এই নেটওয়ার্ক চলছে, তাই নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি কোনো রকম কিছু শোনাবার আগে, কোনো রকম জবানবন্দি শোনাবার আগে খুব সংক্ষেপে আমি প্রথমে যাব কর্নেল শ্রীবাস্তবের কাছে। কর্নেল শ্রীবাস্তব, গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই গোল্ডেন ট্রায়াঙ্গেলটা কি, খুব সংক্ষেপে। নমস্কার। দেখুন, মায়ানমার যেটা আছে ওখানে যদি আপনি অভিবাদন করেন তাহলে ওরা বলে মেঙ্গালাবা। মেঙ্গালাবা শব্দটা আপনি জানেন সংস্কৃত ওয়ার্ড মঙ্গলম থেকে বেরিয়েছে। মায়ানমার আর আমাদের ভারতের একটা অভিন্ন রিলেশন আছে। আমাদের অনেকগুলো ছবিও হয়েছে হিন্দিতে, আপনি চলচ্চিত্র হয়েছে, আপনি দেখবেন। ওর মধ্যে মেরে পিয়া গায়ে রঙ্গুন ওয়াহা সে লায়ে টেলিফোন মুঝে ইয়াদ সতাতি হ্যায়, বাহাদুর শাহ জফর, সরি লাস্ট গোল্ডেন ট্রায়াঙ্গেলটা কি বলছি আমি আপনাকে, এটা রিলেশনশিপ বলার 1 মিনিট আরও লাগবে আমাকে। আমাদের লাস্ট মুঘল কিংয়ের অ্যাকচুয়ালি ওখানে ওনার রেস্টিং প্লেস আছে, জানেন, এটা ইংরেজদের টাইমে। নাও ইউ আর টকিং অফ হোয়াট ইজ দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেলটা আছে এটা লস, মায়ানমার অ্যান্ড থাইল্যান্ডে, যেখানে ওরা জয়েন্ট করছে, যেখানে ওখানে ওরা আছে। এইটা একটা পাহাড়ি এরিয়া, দুর্গম এলাকা আছে। ওখানে যতগুলো যে ড্রাগস আগে হতো, ওপিএম, এখন আর ওপিএম হয় না ওখানে, ওখানে অল সিনথেটিক ড্রাগস, রাইট? তো এই যে ড্রাগস, ওপিএম যেটা হতো দু জায়গায় হতো, একটা আফগানিস্তানে হতো আর একটা আমাদের এই গোল্ডেন ট্রায়াঙ্গেল, লাওস, মায়ানমার অ্যান্ড থাইল্যান্ডে এতে, এখান থেকে হয়ে আপনার পুরো বিশ্বে এরা ড্রাগসগুলো পাঠিয়ে দিত, রাইট? তো এটাকে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতাম। আর যে আমাদের আফগানিস্তানে ছিল ওটা গোল্ডেন ক্রিসেন্ট বলতাম আমরা। বেশ, অর্থাৎ এই গোল্ডেন ট্রায়াঙ্গেল এখন আর আফিম চাষ করে না, এখন মানুষ চাষ করে। মানুষকে সেখানে পাচার করে নিয়ে যাওয়া হয়, মানুষকে বন্দি বানিয়ে রাখা হয় এবং বিভিন্ন অপরাধমূলক কাজে তাদের জোর করে ফাঁসিয়ে দেওয়া হয়। শোনাবো তার আগে এনআইসির যিনি প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল রয়েছেন শৈবাল বাবুর সঙ্গে কথা বলবো। শৈবাল বাবু, অনলাইন স্ক্যামের হাব এই গোল্ডেন ট্রায়াঙ্গেল, আর শুধু অনলাইন স্ক্যাম নয়, নারী পাচার, অর্গান ট্রেড এবং হিউম্যান ট্রাফিকিংয়ের হাব এই গোল্ডেন ট্রায়াঙ্গেল। এখান থেকে বেঁচে ফেরা কতটা দুষ্কর, কতটা সমস্যা? দেখুন, আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই সংক্ষেপে স্যার, হ্যাঁ, পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ডে আসবো। হ্যাঁ, ঠিক আছে। তো বেসিক্যালি এখন একটা নতুন সাইবার স্ক্যাম চালু হয়েছে, সেটার নাম হচ্ছে পিগ বুচারিং, অর্থাৎ
শুকরকে কষাই করার আগে তাকে ফ্যাটেন করা হয়, মোটা করা হয়, তারপরে তাকে কষাই করা হয়। তো সেই পিগ হচ্ছে তারাই যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে দিয়েই এই সমস্ত কুকর্ম অপকর্ম করানো হয়। তো সেখানে যারা আটকে যাচ্ছে তাদের আটকানোর জন্যে ওখানে প্রচুর মিলিশিয়া, প্রচুর আর্মড গার্ডস আর দেয়ার অ্যারাউন্ড অ্যাবাউট 2000 পিপল, যাদেরকে লোকজনকে ট্রাফিকিং করে নিয়ে গিয়ে তাদেরকে একটা বদ্ধ জায়গায় ইনহিউম্যান কন্ডিশনে তাদেরকে মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে ওখানে রাখা হয় এবং এই অপকর্ম বা কুকর্ম যেগুলো আর কি অনলাইন স্ক্যামে করানো হয় সেইগুলোকে দিয়ে করানো হয়। তো ওদের ওখান থেকে বেরিয়ে আসা সত্যি খুব কঠিন, কারণ তাদের মধ্যে সঙ্গে যা অস্থাবর সম্পত্তি যা কিছু থাকে পাসপোর্ট কনফিসকেট করে দেওয়া হয় এবং একেবারে। টাকা পয়সা সব কিছু নিয়ে নেওয়া হয়। সুতরাং তারা বেরিয়ে আসতে গেলে তো তাদের টাকা লাগবে, সেটা এবং তারা কখনো করতে মেরেও পারে না। ফেলে বেরিয়ে আসতে চাইলে। বেরিয়ে আসতে চাইলে মেরেও ফেলে, কারণ একেবারে। armed কিন্তু guards আমাদের থাকে। এই ভিকটিম, তার নাম আমরা বলবো না, এই ভিকটিম বনগাঁর বাসিন্দা, তিনি বেরিয়ে এসছেন তার সম্পত্তি, বাড়ির সম্পত্তি বিক্রি করে রীতিমতো টাকা জমিয়ে আততায়ীদের হাতে টাকা তুলে দিয়ে তিনি বেরিয়ে এসছেন। এবং না না না, শুধু ভাববেন না কিছু স্ক্যামার এই কাজ করছে, এর সঙ্গে মায়ানমারের আর্মি যুক্ত, জুন্টা যুক্ত এবং চীন যুক্ত। অর্গানাইজড একটা ক্রাইম সেক্টর চলছে মায়ানমারে। প্রথমে শোনাবো কিভাবে তারা পৌঁছলো, কিভাবে চাকরির টোপ দেওয়া হলো। চাকরির টোপ দিলেন আসামের একজন ব্যক্তি, তিনি বললেন চলে যাও থাইল্যান্ড, সেখানে পাবে চাকরি। থাইল্যান্ড তো পৌঁছলেন আমাদের এই ভিকটিম, তারপর কি হলো তার মুখে তার জবানবন্দি। NKTV বাংলা এক্সক্লুসিভ রিপোর্ট। দেখলাম ওখানে থাইল্যান্ডে ফ্রি ভিসা। তো যাওয়ার পরে দেখলাম আমার 2 মাসের ভিসা। এখান থেকে থাইল্যান্ড গেলাম এবং 25 তারিখ আমরা পৌঁছালাম। এবং যেহেতু আমরা 3 জন ছেলে, ওরা টোটাল নিয়ে এসেছিলো এবং একটা ছেলের ওর ডকুমেন্টেশনে কোনো সমস্যা হয়েছিল বলে ওকে থাইল্যান্ড থেকে ডিপোর্ট করে দেয় আবার ইন্ডিয়া, এবং আমরা 2 জন চলে আসি এবং ওর জন্য আমরা সকাল অবধি বসেছিলাম। বেশ থাইল্যান্ডে 25 তারিখে পৌঁছাই। পৌঁছানোর পরে ওখানে দেখলাম একটা লোক, আমাদের একটা ইয়াং 2 ছেলে আমাদের রিসিভ করলো। বেশ তাদের কথা শুনে মানে মনে হচ্ছে যে তারা পাকিস্তানি, এবং আমার কিউরিওসিটি হলো, আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি কি পাঞ্জাবের বাসিন্দা? কারণ শিখ আমার খুব ভালো লাগে। আমি এইভাবে একটা কোশ্চেন করলাম ওনাকে। উনি আমাকে বললো যে না, আমি পাকিস্তানে, আমি এখানে থাকি। তা যাই হোক, তখন আমাদের সাথে যেই লোকটা গেছিল তার নাম ছিল মোহাম্মদ আনওয়ার হোসেন এবং ও আসামের লোক ছিল। তো ওই আসামের ওই লোকটা বললো যে তোমাদের অত কোশ্চেন করতে হবে না, তোমাকে তো একজন পাঠিয়েছে, তো সেখানে ভরসা রাখো, কোনো সমস্যা হবে না। তো আমাকে যে পাঠিয়েছিল তার নাম হচ্ছে কৃষ্ণ রয়। তা যাই হোক, বললো যে রয় তো তোমাকে পাঠিয়েছে, কোনো সমস্যা হবে না, অত বেশি কোশ্চেন করতে হবে না। এয়ারপোর্ট থেকে ডংমিয়াং এয়ারপোর্ট থাইল্যান্ডের, সেখান থেকে আধা ঘন্টা 45 মিনিট দূরত্বে একটা হোটেলে নিয়ে গেল। এবং হোটেলে নিয়ে যাওয়ার পরে আমাদের বললো যে তোমরা আজকের দিনটা রেস্ট নাও। আমাকে বলে একদিন রেস্ট নিতে হবে, কালকে কোম্পানি। তা আমি যেহেতু বেশি কোশ্চেন করছিলাম যে কেমন কোম্পানি, কি কাজ, কত স্যালারি, অ্যাকচুয়াল $1000 স্যালারি নাকি, তা তখন ওরা হয়তো কিছু বুঝতে পেরেছে। তারপরে 1 ঘন্টা পরে আমি যখন রেস্ট ফেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রুমের মধ্যে ঘুমাচ্ছিলাম ওই হোটেলে, তখন বললো, হঠাৎ করে এসে ডোর নক করছে, বলছে যে তোমাদের কোম্পানির থেকে গাড়ি এসছে তোমাদের নিতে। তো আমি আবার কোশ্চেন করলাম যে আপনি যে বললেন একদিন রেস্ট নিতে হবে, বললো না না, কোম্পানি বলছে যে ওখানে কোম্পানিতে গিয়ে রেস্ট নেবে। তো বেশ আমরা ওখানে রেডি হয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠলাম। বেশ, এইভাবে চাকরির টোপ দিয়ে বাংলা থেকে যুবকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে থাইল্যান্ডে। তবে থাইল্যান্ডে গিয়ে কিন্তু শেষ নয়, আরও ঝক্কি আছে। আজ 1 ঘন্টায় এই সমস্ত কিছু দেখাবো। কিন্তু সেই যে বললাম, চাকরি বড় বালাই, চাকরি নেই। চাকরির জন্য একটা মানুষ যা ইচ্ছে করতে পারে, চাকরি পাওয়ার জন্য সেই সময় কিচ্ছু মাথায় থাকে না, কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু মাথায় থাকে না। মাথায় থাকে একটাই জিনিস, অন্য সংস্থান করতে হবে, একটা কোম্পানি কিংবা একটা চাকরি জোটাতে হবে। ঠিক এই টোপটাই এই ভিকটিমকে দেওয়া হয়েছিল। আসামের এক বাসিন্দা, তিনি এটাই বলেছিলেন, চলে যাও, চাকরি পেয়ে যাবে। ভিকটিম পৌঁছে গিয়েছিলেন থাইল্যান্ডে। তারপর কি হলো? থাইল্যান্ডে যাওয়ার পর একের পর এক রহস্যময়ী ঘটনা
এবং আস্তে আস্তে ভিকটিম বুঝতে পারছেন তিনি হয়তো একটা বিরাট ভুল করে ফেলেছেন। দেখুন, মানে 8-9 ঘন্টা দেখি ট্রাভেল করছি, তারপরে দেখি আমি গুগল ম্যাপে দেখছি আমাকে নিয়ে গেল মিয়াসট অব্দি, থাইল্যান্ডের শেষ সীমান্ত। ওখান থেকে আরেকটা গাড়ি চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পরে মিয়াসটে যে গাড়িতে করে আমরা মিয়াসট অব্দি গেছিলাম, ওখানে আধা ঘন্টা ওয়েট করার পরে আরেকটা গাড়ি আসলো। আরেকটা গাড়ি আসার পরে আমাদের মানে ফার্স্ট যে গাড়িতে এসেছি আমাদের ফটো ক্লিক করে চলে গেল। তারপরে সেকেন্ড যে গাড়িটা আসলো আমাদের দেখি ও রিসিভ করলো, রিসিভ করার পরে আমাদের নিয়ে গেল একটা মানে জঙ্গলে, গ্রাম্য পরিবেশের মধ্যে। তখন মানে মনে আস্তে আস্তে ভয় লাগছে, কারণ সিম কাজ করছে না, বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। তারপরে একটা খাটাল দেখলাম, খাটালের মধ্যে নিয়ে গিয়েছে। তখন সত্যি মানে খুব ভয় লাগছে। আমি বারবার জিজ্ঞেস করছি যে আমাকে হটস্পট দাও বা আমার কি কোনোরকমভাবে ইন্টারনেট কানেকশনটা দাও যাতে আমি বাড়িতে কথা বলতে পারি। 8-9-10 ঘন্টা হয়ে গেলে আমি বাড়িতে কথা বলতে পারিনি। তারপরে ওখান থেকে আবার যখন বারবার রিকোয়েস্ট করছি, আমি বললাম যে আমি যাব না, আই উইল নট গো। তখন সাথে সাথে আর্মস বের করে আমার মাথায় ধরলো, বললো যে ইফ ইউ শাউট উই উইল কিল ইউ অ্যান্ড থ্রো ইউ ইন দ্য রিভার। তারপরে চুপচাপ মানে তখন আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, মানে ভেবেছিলাম হয়তো আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবো না, কোনোদিনও বাড়ির লোকের সাথে যোগাযোগ হবে না। এবার তারপরে সেখান থেকে গান পয়েন্ট করে আর একটা গাড়িতে বসালো। বসানোর পরে দেখি একটা নদীর পাশে নিয়ে গেল। নদীর পাশে নিয়ে যাওয়ার পরে বললো যে কোনো রকমভাবে চিৎকার করবে না, চুপচাপ বোটে বসো, বোটে বসে তোমরা তোমাদের কোম্পানিতে চলে যাবে। এবং আমার মনে আছে মানে 25 তারিখে এই ঘটনাটা ঘটেছে। 25 তারিখ তখন বিকেল, এবং যে খাটালটা আমরা পৌঁছেছিলাম গান পয়েন্ট করে আবার যে গাড়িতে বসিয়েছিল, যখন নদীতে যখন নিয়ে যাই, মানে যেহেতু অন্ধকার হয়নি, ওরা অন্ধকারের ওয়েট করছে। মানে ওই গ্রাম দিয়ে গাড়ি ঘোরাচ্ছে, 4-5টা মানে ইয়াং ছেলে, সব কটার হাতেই আগ্নেয়াস্ত্র রয়েছে, আর্মস রয়েছে, নেশা করে রয়েছে আমাদের লাগেজটা গাড়ির পিছনে। দেখি এরকম রয়েছে, সবার কাছে ওয়াইফাই চাচ্ছি, মানে রিকোয়েস্ট করছি। ওরা বুঝতে পারছে যে আমরা টেনশন করছি, মুখের অবস্থা এরকম ছিল, চোখ থেকে জল বেরোচ্ছে। ওরা রীতিমতো হাসছিল মানে। তারপরে ওখান থেকে রিভারে নিয়ে যাওয়ার পরে যেই সন্ধে নামলো, রিভার ক্রস করালো, হঠাৎ দেখি আমার ফোনে, আমার সিমে একটা টাওয়ার এসছে এবং মেসেজ ঢুকলো, ওয়েলকাম টু মায়ানমার। তখন মানে রীতিমতো কেঁদে দিয়েছি যে হয়তো আর বাড়ির লোকের সাথে কোনোদিনও যোগাযোগ হবে না। মানে ওখানে গিয়ে হয়তো যে ফোনটাও কেড়ে নেবে, পাসপোর্টটাও কেড়ে নেবে, আর কোনোদিনও হয়তো বাড়ি যেতে পারবো না, কাজ করাবে, মারধর করবে। তখনও জানি না যে মায়ানমারের কোন জায়গায় আমি যাচ্ছি। আমি বেশ কাঁদতে কাঁদতে বোট থেকে নামলাম। তারপরে দেখি একজন লোক আমাকে রিসিভ করলো। রিসিভ করে মানে অন্ধকার, তখন একটু আলোর মধ্যে যখন নিয়ে গেল, দেখি তার কাঁধে রাইফেল রয়েছে এবং বিভিন্ন মানে সেনার পোশাকে রয়েছে। এবার তখন মানে ভয়ে পুরো শেষ, মানে মুখ টুক শুকিয়ে গেছে, মানে চোখ দিয়ে জল পড়ছে অনাহত। ঠিক আছে, ওরা হাসাহাসি করছে আমাদের সিচুয়েশান দেখে, মানে খিল্লি করছে, মানে কি বলবো। তখনও ওদের কাছে বলছি যে আমার বাড়ির লোকের সাথে একবার কথা বলতে দিন, আমি কোনো উল্টোপাল্টা কিছু বলবো না, আপনি দরকার পারলে ট্রান্সলেট করে নিতে পারেন আমি যদি কিছু উল্টোপাল্টা বলে থাকি। বাড়ির লোক খুব চিন্তায় আছে। তা ওরা কোনো কথা শোনেনি, এবং জলও চেয়েছিলাম, জল টল কিছু দেয়নি। ওখান থেকে সোজা ওরা গাড়িতে বসালো। গাড়িতে বসানোর পরে তখন অলরেডি রাত 12টা ওভার হয়ে গেছে। মানে তখন 26 তারিখ একদম ভোরবেলা আমি কোম্পানিতে ঢুকি। ওই কোম্পানিতে আমাকে নিয়ে যায় গান পয়েন্টে। এবং যখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখছি যে রাস্তা দিয়ে পুরো মানে বর্ডার এলাকায় যেমন সেনা দাঁড়িয়ে থাকে, ওরকম সেনা দাঁড়িয়ে রয়েছে। এবং একটা কোম্পানির মধ্যে ঢোকানোর পরে ওখানে মানে দেখেছি যেমন পিকচার বা টিভিতে দেখেছি, চাইনিজ রিসিভ করলো। ভাবুন, এরপরে আরো আছে। ওখানে গিয়ে ভিকটিম বুঝতে পারলেন ঠিক কি হচ্ছে, তার সঙ্গে কি হয়েছে।
মাথায় বুদ্ধি খাটিয়ে পরিবারের সঙ্গে কথা বলার একটা তরকিবও বার করলেন, সেই প্রসঙ্গে যাব। কিন্তু তার আগে এখন পর্যন্ত যা শুনলাম, যেভাবে বাংলার বনগার একটি ছেলে থাইল্যান্ড হয়ে মাথায় বন্দুক ঢাকানো অবস্থায় নদী পার করে মায়ানমারে গেলেন এবং মায়ানমারে তাকে পাচার করে দেওয়ার পর তুলে দেওয়া হলো জুনটা অর্থাৎ আর্মির হাতে, এবং সেখান থেকে চীন অধ্যুষিত মায়ানমারে। আমি এখানেই কর্নেল আর কে শ্রীবাস্তবের কাছে আসবো। কর্নেল শ্রীবাস্তব, কি বুঝলেন? দুটো জিনিস, একটা যে আপনাদের ইন্ডিয়ার মধ্যে কি হলো, আর তারপর ওখানে যে মায়ানমারে কি হলো, থাইল্যান্ড থেকে মায়ানমার, রাইট? ইন্ডিয়ার মধ্যে তার মানে হলো কি আমাদের যে আমরা যে বেশি মোবাইলে আছি ওর মধ্যে আপনার প্ল্যাটফর্ম আছে, ওর মধ্যে ইউটিউব আছে, ফেসবুক আছে, দুটোই মেন। ওর মধ্যে এরা খুব ভালোভাবে এরা প্রচার করছে যে আমি তোমাকে চাকরি দেবো, একটা ভালো রেমুনারেশন আছে। আর এরা কাকে সিলেকশন করছে? যারা কিছু জানে। তার মানে ওরা আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কটা ওটা কি করে ম্যানিপুলেট করা হয়, কি করে মেসেজ পাঠানো হয়, কি করে লোকের সঙ্গে কথা বলতে হয়, এটা জানে। আর এটা প্রথম নয়, এটা সেম জিনিসটা হয়েছিল জানেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক লোককে রাশিয়ার আর্মি থেকে রিক্রুটমেন্ট টাইমে আমাদের ওয়েস্টার্ন বর্ডারতে হয়েছিল। আর আমি তো আজকে স্যালুট জানাচ্ছি এনকে টিভিকে কি আপনার মাধ্যমে যারা যারা দেখছেন, যারা যারা গ্রামে এই মেসেজটা দেখছেন, ওদের আপনি লাইভ বাঁচিয়ে দেন হাজার হাজার লোককে। এই স্ক্যাম, আপনি তো ঠিকই বলেছেন, চাকরির জন্য আমরা কিছু যে কোনো জায়গায় আমরা যেতে পারি, রাইট? তো এই যে আজকে যে আমরা দেখছি আপনার মাধ্যমে, এর মধ্যে আমাদের চোখটা খুলে যাচ্ছে কি রিয়েলি কি হয়েছে, আর এটা কারেক্ট থিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা প্রথম জিনিসটা নয়। তার মানে হলো ওর একটা ভিজিবিলিটি দেওয়ার পর ওদের একটা নেটওয়ার্ক আছে আমাদের কান্ট্রিতে, যারা যেখানে ওরা কালেক্ট করে, ওরা ছেলেগুলো কালেক্ট করছে, ওদের আবার যাচাই করছে, তারপরে ওদের যে কন্ট্রোলার আছে আপনার যে মায়ানমারে বসে আছে ওদের সঙ্গে কথা বলছে। কেন? যে এদের রিসেপশন, তারপরে এদের ট্রান্সপোর্টেশন ফ্রম এয়ারপোর্ট টু দ্য রিভার টু দ্য মায়ানমারে কিন্তু ওটা একটা কথা বলুন কর্নেল শ্রীবাস্তব, থাইল্যান্ডের যারা বর্ডার গার্ড হবে কিংবা তাদের সিকিউরিটি ফোর্স, তারা জানে না? নো নো। কিংবা মায়ানমারে গিয়ে কারা রিসিভ করছে? জুনটা, আর্মির পোশাক পরা জুনটা। নো, ওটা ও আর্মি মায়ানমার আর্মি ওখানে নেই। ওটা অ্যাকচুয়ালি সেমি কি বলবো আমরা 2021-এর পর যখন ওখান থেকে মিলিটারি কু হলো, আর তারপর একটা বিগেস্ট অপারেশন হলো নো ইউনো। আর ওইটা আপনার কি বললো ওরা 10/27, তার মানে অক্টোবর 27-23 থেকে 3 ব্রাদারহুডস, ওদের ওইটা লিবারেটেড, সেমি লিবারেটেড এরিয়া আছে ওখানে। শুধু ওরা মানে পুরো ওরা মায়ানমার আর্মিকে ক্রাইম গ্যাং, ওরা আপনার ডন আছে ওখানে। আর আপনি জেনে আশ্চর্য হবে, আগে এই আর্মির সঙ্গে এই গ্রুপের সঙ্গে এটা আতাত ছিল, ওরা রোড বানাতো, রোড বানিয়ে দিত, তারপর ওখানে টল কালেকশন এই গ্রুপ করতো। আর এটা সব চাইনিজ, অ্যাকচুয়ালি এটা সব চাইনিজ গ্যাং আমরা বলি। তো এরা যারা আছে, এরা মায়ানমার আর্মি নয়, এরা যারা আছে এটা শান স্টেটের যে প্রাইভেট আর্মি, শান স্টেট ইস্ট, সাউথ শান স্টেট, কোকাং, কারেন, এইগুলো যে লোক আছে, ওদের যারা মিলিটারি আছে, মিলিশিয়া আছে, ওদের কাছে এরা ধরিয়ে দিল। বেশ বেশ, আমরা ফিরবো, আবার আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আমাদের ভিকটিম তিনি কিভাবে নিজের বুদ্ধি খাটিয়ে বাড়িতে একটা মেসেজ পাঠিয়েছিলেন, বাড়ির সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন, করে জানালেন যে তার সঙ্গে যা হয়েছে সবটাই প্রতারণা, থাইল্যান্ডে কোনো চাকরি নেই, তাকে রীতিমতো কিডন্যাপ করা হয়েছে, ছকে ফেলে প্রতারণা করে তাকে কিডন্যাপ করে থাইল্যান্ডের নামে তাকে মায়ানমারের সায়াম প্রভিন্স সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ক্রিমিনালদের মাঝখানে তাকে বন্দি করে রাখা হয়েছে। কারণ সায়াম প্রভিন্সের পুরোটাই বিভিন্ন ওয়ারলর্ড, বিভিন্ন গ্যাংলর্ড এবং বিভিন্ন ক্রাইম সিন্ডিকেটের বিগ বসরা চালান, ওখানে সরকার বলে কিছুই নেই। শুনুন ভিকটিমের মুখে কিভাবে তিনি তার উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে বাড়িতে খবর পাঠালেন, শুনুন। রিসিভ করার পরে একটা অফিসের মধ্যে নিয়ে গেল, ওখানে আমাদের ব্যাগ চেকিং হলো, তারপরে পকেটে কিছু আছে কিনা ওইগুলো চেকিং হলো, আমার সিম কার্ডটা কেড়ে নেওয়া হলো, আমার ফোনটা কেড়ে নেওয়া হলো, আমার পাসপোর্ট কেড়ে নেওয়া হলো। তখন মানে হাউমাউ করে কেঁদে দিয়েছি যে আর কোনোদিনও বাড়ি ফেরা হবে না, বাড়ির সাথে কোনোদিনও যোগাযোগ করা হবে না। কারণ একটা ভালো স্বপ্ন নিয়ে যে পরিবারের জন্য কিছু করতে পারবো সেই স্বপ্ন নিয়ে গেছিলাম, আজকে সেখানে গিয়ে এমন জায়গায় ফেসে গিয়েছি, সেখান থেকে কোনো মানে কাউকে যোগাযোগ করে যে সেখান থেকে বেরোবো কোনো উপায় নেই। তারপরে দেখি সিম কার্ডটা খুলে আমার ফোনটা দিয়ে দিল
এবং যেই চাইনিজটা আমাকে গেটে রিসিভ করেছিল ওই চাইনিজটা আমাকে গাড়িতে বসালো, গাড়িতে বসিয়ে দেখি আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি ওকে বারবার মানে রিকোয়েস্ট করছি, ওকে হাত ধরছি, পা ধরছি যে আমাকে কোনো রকমভাবে একটু বাড়ির সাথে যোগাযোগ করে দাও, আমি কিচ্ছু বলবো না, আমার বাড়ির লোক টেনশন করছে, আমার মা ডায়াবেটিসের রুগী, বয়স হয়ে গিয়েছে। তা ও আমার ভাষা বুঝতে পারছে না, ও চাইনিজে বলে যাচ্ছে, আমিও কিছু বুঝতে পারছি না। তা তখন আমাকে ট্রান্সলেট করে দিল, আমি ট্রান্সলেট করে ওকে বললাম। অনেক রিকোয়েস্ট করার পরে ও আমাকে একটা সুপার মার্কেটে নিয়ে গেল, যেখানে মানে অ্যাকোমোডেশনে বেডিংয়ের যেসব জিনিসগুলো ওইগুলো কিনে দিল এবং একটা সিম কার্ড কিনে দিল আমাকে, এবং বলল যে এই সিম কার্ডটা ট্র্যাক হয়, তুমি হচ্ছে এত মিনিট সারাদিনে কথা বলতে পারবে, এতটা নেট ইউজ করতে পারবে, সমস্ত কিছু তোমার কথা আমরা শুনতে পারবো, তো চালাকি করার চেষ্টা করো না। তো এরপরে আমাদের অ্যাকোমোডেশনে রুমের মধ্যে নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে প্রায় রেস্ট করছি, রাত্রিবেলায় তো ঘুম আসেনি, শুয়ে রয়েছি। সাহসও পাচ্ছি না যে বলবো। তখন কি মনে হলো যে ভিডিও কল করি, ভিডিও কল করে আমার ওয়াইফকে সব আমি বললাম এবং ওকে বললাম যে, এবং যখন আমরা কথা বলতাম ওরা পাশে দাঁড়িয়ে থাকতো, এক্সপ্রেশনটা বুঝতো, এক্সপ্রেশনটা বুঝতো। এবার ওদের কাছে এমন একটা ট্রান্সলেটার ছিল যেটা ইংলিশ ছাড়া ট্রান্সলেট করতে পারে না। এবার কিছু ইংলিশ বলছি, কিছু তার মধ্যে বাংলা বলছি। তো মানে তখন আমার ওয়াইফকে বললাম যে মুখে হাসি রাখবে, হেসে হেসে কথা বলবো। তা তখন ওকে পুরো সিচুয়েশনটা বললাম। তখন ও বললো তাহলে আমি থানায় জানাচ্ছি। আনলাম একদম না, এখানে থানায় জানালে মেরে ফেলবে। এবং আমি দেখলাম এক সপ্তাহ গেল। হ্যাঁ, রুমে রাখার পরে আমাদের 2 দিন খেতে দেয়নি, 2 দিন কোথাও নিয়ে যায়নি। তো 2 দিন পরে আমাদের কোম্পানিতে নিয়ে গেল, 10 ঘন্টা কাজ করালো, কাজ করিয়ে তারপরে ক্যান্টিন কার্ড দিল, ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে আবার রুমে আসলাম। এখনো কিন্তু ভিকটিম জানেন না, এখনো কিন্তু ভিকটিম জানেন না তিনি কোথায় গিয়েছিলেন। তারপর তিনি জানতে পারলেন মায়ানমারের মার্কা মারা কে পার্ক, জোজো পার্ক, ক্রাইম সিন্ডিকেটের যেটা হাব, সেই কে পার্কে নিয়ে তোলা হয়েছিল এই ভিকটিমকে। তারপর উনি জানতে পারলেন কে পার্কে ঠিক কি হয়, কোন কোন প্রতারণা চক্র সেখানে কাজ করছে, কিভাবে কাজ করছে। ভিকটিমের মুখে তার জবানি শুনুন। প্রায় 1 সপ্তাহ গিয়েছে, আমি আমার রুমে শুয়ে রয়েছি। তখন দেখি একটা বাংলায় একজন কথা বলছে, সে বাংলাদেশের বাসিন্দা। তার সাথে কথা বলে সবকিছু জানতে পারলাম যে এদের বলে যাদের আন্ডারে আমরা রয়েছি তারা হচ্ছে জুনটস। মানে মিয়ানমারে অ্যাকচুয়ালি সিভিল ওয়ার চলছে। আমাদের যেটাকে আমরা মানে মিয়ানমার আর্মি এবং জুনটস এইটাকে পুরো সাপোর্ট করে এবং এটাকে পুরো চালায় চাইনিজ মাফিয়া। আমরা যেটা ছিলাম সেটার নাম হচ্ছে কে পার্ক। এরকম প্রচুর কোম্পানি ওখানে আছে। ওখানে মেনলি আমার রুমে ছিল ইথিওপিয়ার কয়েকজন, ইথিওপিয়া বেশি, পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে, মিয়ানমারের লোকাল রেসিডেন্টসরা কাজ করে ওখানে, চাইনিজরা আছে এবং ইন্ডিয়ানরা রয়েছে। তাদের মধ্যে মানে যেটা শুনলাম যে ম্যাক্সিমাম ইথিওপিয়ার যারা তাদের এজেন্টস তাদেরকে বলে আনে যে এই কাজ হবে, তারা যদি অ্যাগ্রি হয় তাহলেই আসে। আর পাকিস্তান তাদেরও বলে নিয়ে আসে টোটালটা। এবং বাংলাদেশিরা ওরা পুরো প্রপার ভিসাতে আসে। একমাত্র শুধু ইন্ডিয়ানসদের না বলে গান পয়েন্টে নিয়ে আসা হয়। এবং শুধু এটা মিয়ানমারে নয়, টোটাল সাউথ ইস্ট এশিয়াতে এটা চলে। মানে লাওস, কম্বোডিয়া, মায়ানমার, মালয়েশিয়া, এই জায়গাগুলো চলে। এবং আমরা যে কাজটা করতাম মানে ইচ্ছার বিরুদ্ধে মানে করতে হতো, মানে সাইবার ক্রাইম, মানে ইউএস এর লোকদের ঠকাতে হবে। একটা মহিলা প্রোফাইল দিত, একটা সুন্দরী ইয়াং মহিলা, যে সে চাইনিজ এবং এই প্রোফাইলটা সত্যিকারের প্রোফাইল। সে ইউএস এ লস অ্যাঞ্জেলিসে থাকতো, বেভারি হিলসে। ওর প্রোফাইলটা দেওয়া হতো আমাদের, ওর পিকচার্সগুলো সব কিছু, ওর
কত সালে জন্ম, কত হাইট, কত ওয়েট, এটা আমাদের দেওয়া হতো। দেওয়ার পরে ওদের একটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইট থেকে আমাদের নাম্বার বার করতে হতো, মানে বয়স্ক লোকেদের নাম্বার, যারা গভর্নমেন্ট জব থেকে রিটায়ার করে গিয়েছে, যারা বিজনেসম্যান রিটায়ার করে গিয়েছে, বা যারা ডিভোর্সি রিটায়ার করে মানে বয়স হয়ে গিয়েছে। তো এইসব লোকেদের একটা সাসপেন্স তৈরি করে একটা মেসেজ করতে হতো, কোথায় তুমি। তখন ওই লোকটা মেসেজ করে পাল্টা মেসেজ করতো যে আপনি কে। তখন তাকে মানে বন্ধুত্ব আস্তে আস্তে, তাকে নিজের ছবি পাঠিয়ে, সুন্দর ছবি পাঠিয়ে তার সাথে কথা বলে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বার করা, এবং আমাদের কাজ ছিল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটুকুই বার করা, এবং তারপরের স্টেপ ওরা কাউকে বলতো না, সেটা চাইনিজরা নিজেরাই হ্যান্ডেল করতো। এবং ওদের কাছে এমন একটা প্রযুক্তি ছিল যে ছেলেরাও যদি ওখানে চাইনিজে কথা বলতো, সেটা যদি কোনো বয়স্ক লোক ভিডিও কল করলো, কোনো কাস্টমার তাদেরকে ভিডিও কল করলো, এটা অটোমেটিক্যালি ওই মেয়েটার ফেস দেখাবে, ওই মেয়েটার ভয়েস দেখাবে। তা এইভাবে মানে ওরা বলতো, কনভিন্স করতো যে ক্রিপ্টো কারেন্সিতে মানে বিটকয়েনে ইনভেস্ট করতে, এবং কারো কাছ থেকে $10,000, $1,00,000। আমি লাস্ট দেখেছিলাম, আমি যে কোম্পানিতে ছিলাম ওখানে $12 মিলিয়ন রিচার্জ হয়েছিল। এবং ওদের সিস্টেমটা এরকমই, কাস্টমার যেই ইনভেস্ট করবে অ্যাপসে, সে অ্যাপসে দেখাবে যে তার টাকাটা রয়েছে, প্রফিট হচ্ছে, কিন্তু যে যখন উইথড্র করবে তখন উইথড্রটা হবে না। তা আমি ভেবেছিলাম যে আমি এম্বাসিতে যোগাযোগ করব, বা আমার বাড়িতে যোগাযোগ করে পুলিশকে বলবো। তারপরে জানতে পারলাম যে এখানে যারা যারা আজ অব্দি যোগাযোগ করেছে তাদেরকে মেরে ওই নদীতে ফেলে দেওয়া হয়। এবং আমাদেরই ওই কোম্পানিতে আমার আসার কিছুদিন পরে আমি দেখলাম যে একটা ছেলে ইন্ডিয়ান এম্বাসিতে কল করে দিয়েছে, এবং সেটা ওরা জানতে পেরেছে, কারণ সিমটা অলওয়েজ ওরা আমাদের কথা শুনতে পেত, এবং সেগুলো ট্রান্সলেট করে সবকিছুই বুঝতে পারতো। এবার ছেলেটা ইন্ডিয়ান এম্বাসিতে কল করার পরে সাথে সাথে চাইনিজরা ওর রুমে চলে আসলো, চাইনিজ আসলো আর মায়ানমার আর্মি আসলো, ওকে রুম থেকে মারধর করা শুরু করলো। তা চোখের সামনে দেখছি যে এরকম মারধর করছে, কিন্তু কিছু করতে পারছি না, চোখ দিয়ে অটোমেটিক্যালি জল বেরিয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, মানে ওরকম দৃশ্য কোনোদিনও দেখিনি, মানে পুরো নরক। ওকে মারধর করলো, মারধর করে দেখলাম 1 সপ্তাহ ধরে ওখানে টর্চার রুম আছে, টর্চার রুমে নিয়ে গেল। টর্চার রুমে নিয়ে যাওয়ার পরে ওকে 1 সপ্তাহ ধরে মারধর করলো, একবেলায় খেতে দিত, এবং তারপরে ওকে বললো যে তোমার বাড়ির থেকে, যেটা শুনেছিলাম যে তোমার বাড়ির থেকে 10 লাখ টাকা নিয়ে আসো, আমরা তোমাকে ছেড়ে দেবো। তখন ওই ছেলেটা চাষি পরিবারের ছেলে, নিজের একটা জমি বিক্রি করে কোনো রকম 10 লাখ টাকা জোগাড় করে, জোগাড় করার পরে ওদের দেয়, চাইনিজদের দেওয়ার পরে ওরা ওকে গেটের বাইরে ছাড়ে। গেটের বাইরে ও যেই বেরোলো কোম্পানির, সাথে সাথে ওকে মায়ানমার পুলিশ অ্যারেস্ট করে নিল। অ্যারেস্ট করার পরে ওকে মায়ানমার জেলে থাকতে হলো 2 মাস। তারপরে সেখানে ওর বেল বন্ডের যে প্রসেস আছে, যে আইনি প্রক্রিয়া, সেখানে ইন্ডিয়ান 2 লক্ষ টাকা মতন খরচ হয়েছে ওর। খরচ হওয়ার পরে ওকে আবার থাইল্যান্ড ডিপোর্ট করলো। থাইল্যান্ডের মিয়াসোর থেকে আবার ওকে থাই পুলিশ অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে ওকে থাই পুলিশ অ্যারেস্ট করার পরে ওকে আইডিসিতে নিয়ে গেল, ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার। ওখানে প্রায় 17 দিনের জেল খেটে ইন্ডিয়ান 60,000 টাকা দিয়ে তারপরে ওকে ইন্ডিয়া ডিপোর্ট করা হলো। মানে ওদের বিরুদ্ধে কেউ যদি মুখ খোলে, মানে তাদেরকে ওরা পুরো মেরে ফেলে দেয়। মানে এটা বেশিরভাগ হয় ইন্ডিয়ানদের সাথে, কারণ ইন্ডিয়ানদের কোনোদিনও বলে নিয়ে আসা হয় না ওখানে। এবং এখনও ওখানে আমার চোখে দেখা 500 থেকে 700 ইন্ডিয়ান আটকে রয়েছে, শুধু আমি যে কেকে কোম্পানিতে ছিলাম। এবং ওদের জোরপূর্বক এই কাজ করানো হয়, এবং কোনো ভ্যালিড ভিসা কিছু দেওয়া হয় না। এখনো পর্যন্ত 500 থেকে 700 ভারতীয় সেখানে আটকে রয়েছে। একজন পালিয়ে এসছে,
কিন্তু এখনো 500 থেকে 700 ভারতীয় আটকে রয়েছে, তাই আজ এই প্রতিবেদন করা। আমাদের লক্ষ্য এই প্রতিবেদনে আগামী আরো আধ ঘন্টায় আপনাদের শোনাবো কিভাবে সে সেখান থেকে মুক্তি পেল, সেখানে কিভাবে সার্ভেলেন্স চলে, এই কেকে পার্কে কিভাবে ভারতীয়দের উপর সার্ভেলেন্স করা হয়, বন্দীদের উপর সার্ভেলেন্স করা হয়, সব শোনাবো। আজকে আমাদের একটাই উদ্দেশ্য, সরকার শুনুক, প্রশাসন শুনুক, উচ্চতর কর্তৃপক্ষ শুনুক এবং তারা ব্যবস্থা নিক। মায়ানমারে এখনো যদি 500 থেকে 700 ভারতীয় আটকে থাকে এবং তাদের যদি বন্দি বানিয়ে রাখা হয়, তাদের ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব, ভারতীয় হিসেবে আমাদের দায়িত্ব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। এই পর্দাফাঁস আরো রয়েছে, আরো রহস্য রয়েছে, যেগুলোর পর্দাফাঁস আমরা করব, আরো এক্সপোজে রয়েছে। এবং একই সঙ্গে আমাদের কাছে শৈবাল বাবু রয়েছেন, কর্নেল শ্রীবাস্তব রয়েছেন, দুজন এক্সপার্ট রয়েছেন। কিভাবে এত কর্মকাণ্ড চলছে, সরকার কি করছে, সেদিকেও চোখ রাখবো। এবং সেই ক্রাইম র্যাকেটে এখনো পর্যন্ত 500 থেকে 700 ভারতীয় আটকে রয়েছে। একজন নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে এসছেন এবং তিনি আমাদের তার জবানিতে পুরো কাহিনী শোনাচ্ছেন, ওখানে কিভাবে চাকরির টোপ দিয়ে প্রতারণা করে পাচার করে দেওয়া হচ্ছে। বাংলার এক যুবক, তাকে পাচার করে দেওয়া হয়েছিল। কর্নেল আর কে শ্রীবাস্তব রয়েছেন, শৈবাল সরকার রয়েছেন, শৈবাল সরকার এক্স ডেপুটি ডিরেক্টর জেনারেল এনআইসি এবং কর্নেল আর কে শ্রীবাস্তব এক্স ডেপুটি ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স। আমি কর্নেল শ্রীবাস্তবকে দিয়ে শুরু করবো। কর্নেল শ্রীবাস্তব, যা শুনলেন, বলছেন আর্মি আছে, বলছে চাইনিজ গ্যাংলর্ডসরা ওখানে আছে, ক্রাইমের একদম ফ্রি রাজ্য, ওখানে ইটস আ ক্রাইম স্টেট। সেখানে 500 থেকে 700 ভারতীয় এখনো আটকে আছে, ফিরিয়ে আনবো কিভাবে? আপনি দেখুন, এটা খুব সুন্দরভাবে আপনি তো যা বলছেন চোখ খুলে দিলেন। এটা আই স্যালিউট ইউ অগেন। আমি বারবার আপনাকে স্যালুট করছি। যারা এই প্রোগ্রামটা দেখছে, আমি শিওর যে ওরা পরিবারের মধ্যে, বন্ধুদের মধ্যে এই কথাটা ছড়াবে যে আর নো মোর ফলিং ভিকটিম টু দিস টাইপ অফ প্রপাগান্ডা, কি বাইরে গিয়ে আমার এত ভালো চাকরি হবে, রাইট? এটা খুব সোচে, মানে এটা খুব ভালোভাবে বেজে শুনে করবেন, নাম্বার 1। নাম্বার 2, এর মধ্যে আপনি দেখলেন কি বলছেন ইনি বলছেন শুধুমাত্র ইন্ডিয়ানদের ওরা নিয়ে যাচ্ছে যারা এর মধ্যে এগ্রি হচ্ছে না। তার মানে কেন ওরা ইন্ডিয়ানকে নিয়ে যাচ্ছে? কেন? ওরা তো এই কাজটা আপনার চাইনিজ বা পাকিস্তানি বা বাংলাদেশ অন্য থেকে করাতে পারতেন, কিন্তু ইন্ডিয়ানই দরকার কেন? বিকজ অফ দ্য আইকিউ, বিকজ অফ দের এক্সপার্টিজ ইন দ্য ফিল্ড। তার মানে ওদের টার্গেট যেটা আছে ওটা ইন্ডিয়ার মধ্যে আছে। হয়তো এই ছেলেকে আমেরিকা দিয়েছে, কিন্তু অন্য লোকে যেটা আছে ওটা ইন্ডিয়ার মধ্যেই আছে। তার মানে এটা চক্রটা চলতে থাকছে, তাই জন্য এটা দেওয়া হয়েছে। নাম্বার 2, এর মধ্যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রির লোককে দেখলেন আপনি? কোনো ইউরোপিয়ান কান্ট্রিকে দেখলেন? মানে ইউরোপিয়ান বা আমেরিকা, ইংল্যান্ড, এদেরকে দেখলেন? অস্ট্রেলিয়া, কানাডা, কাউকে দেখলেন না? তার মানে কারা এরা ডেভেলপিং কান্ট্রি আর আন্ডার ডেভেলপ কান্ট্রি, ইথিওপিয়া আর এসব যাচ্ছে, যাদের ছেলেগুলো আনএমপ্লয়মেন্ট ইজ ভেরি হাই। তার মানে আমাদের যে ইয়াং লোক আছে, যারা আমার সোসাইটিতে যারা পড়াশোনা করেছেন আর একটা ভালো লাইফ দেখতে চান, ওদেরকে একদম বহুতই সাবধানে থাকতে হবে। এরকম একটা ছলনা নিয়ে তার একটা ট্র্যাপে না পড়ে যান, এর জন্য খুবই ভালো। এখানে একটা জিনিস আমি শৈবাল সরকারকে প্রশ্নটা করবো। শৈবাল দা, দেখুন, চাকরি বড় বালাই। চাকরির জন্য একটা মানুষ সত্যি তখন তার দিকবিদিক জ্ঞান থাকে না, যে একটা কোম্পানির অফার লেটার হাতে এলে এবং তারা যদি বলে 70-80 হাজার টাকা ভারতীয় টাকায় তারা মাইনে পাবে। আমি বলছি ধরুন একজন 10,000 কিংবা 20,000 কিংবা যার হাতে চাকরি নেই, শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলে, সে যখন এরকম একটা চাকরির অফার লেটার পায়, সে উচ্ছ্বসিত হয়। তখন সেটা স্ক্যাম না স্ক্যাম নয় সেটার কথা সে কিন্তু ভাবে না। হোক না চাকরিটা থাইল্যান্ডে, কারণ আজকাল সত্যি বিদেশে গিয়ে প্রচুর লোক চাকরি করছে। বাঁচবো কিভাবে? এই প্রতারকগুলো, এই আসামের সেই বাসিন্দা যিনি প্রথম প্রতারণা চক্রের ফাঁদটা শুরু করেন, তারপর সেই পাকিস্তানি বাসিন্দা যিনি থাইল্যান্ডে গিয়ে এদেরকে রিসিভ করলো, এদের থেকে বাঁচবো কিভাবে? এদের থেকে বাঁচার উপায় দুটো আছে। একটা হচ্ছে যে আমাদেরকে নাগরিক হিসাবে অনেক বেশি সচেতন হতে হবে, যে এই যে মেসেজগুলো আসে বা লিঙ্কগুলো আসে, এগুলো অ্যাভয়েড করে যাওয়া। এই যে প্রতারণা, লোভ দেখানো, এই সমস্ত ব্যাপারগুলো অ্যাভয়েড করা, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর উপায় হচ্ছে সরকারকে একটা বাইল্যাটারাল, নট বাইল্যাটারাল, মানে যেহেতু এটা সাউথ ইস্ট এশিয়ার প্রায় 11টা দেশ আছে, অন্তত একসাথে সমস্ত সরকারের শীর্ষ নেতাদের বসা দরকার। কারণটা কি? কারণ সাইবার স্ক্যামের কোনো বর্ডার নেই। সাইবার স্ক্যাম হচ্ছে বর্ডারলেস। মানে ওখান থেকে নিশ্চয়ই কোনো কোম্পানিতে কিছু ছেলের অ্যাসাইনমেন্ট আছে যারা আমেরিকাতে কন্ট্যাক্ট করে, এবং আমেরিকার মতো আরও বহু উন্নত দেশেও কন্ট্যাক্ট করে প্রলোভন দেখিয়ে। আমি আপনাকে একটা CSIS মানে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের রিপোর্টের কথা বলছি।
যারা বলে দিচ্ছে যে এখনো পর্যন্ত লাস্ট 2-3 ইয়ার্সে $75 বিলিয়ন লস হয়েছে, এবং ইন দি সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে প্রায় $2000 বিলিয়ন লস হয়েছে। তো এই ধরনের বিরাট স্ক্যাম চক্র যারা এত লস করাচ্ছে, তাহলে বাঁচার উপায়, একমাত্র উপায় আছে স্যার, আমরা একটা পরিসংখ্যান পেয়েছি policy 2024-এ সাইবার ক্রাইমের প্রভাব ভারতবর্ষে প্রথম 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রথম 4 মাসে ভারত থেকে 7,000 কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। এবং কোথায় কোথায় পাচার হয়েছে জানেন? পাচার হয়েছে এই গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই ক্যাম্বোডিয়া, লাওস, মায়ানমারে। আমি আপনাকে অর্থাৎ এই চক্র ভারতীয়দেরও এফেক্ট করে। আমি অবশ্যই, মানে আমি তো বলছি যে দুটো ফিগার বললাম, একটা হচ্ছে $75 বিলিয়ন মানে আমেরিকার রেসপেক্টে, আর আরেকটা ফিগার যেটা আপনি বললেন এটা সাউথ ইস্ট এশিয়ার রেসপেক্টে। এবং এটা হচ্ছে পিক বুচারিং, সেই নতুন স্ক্যাম। মানে এই স্ক্যামটার আইডিয়াটাই হচ্ছে যে আগে গল্প করে, হাসি ঠাট্টা করে একটা জমিয়ে নিয়ে তারপরে তাদেরকে এবং confidence এখানে যা নিয়ে শুনলাম করা। হানি ট্র্যাপ, প্রায় হানি ট্র্যাপ। একজন এটা প্রায় সুন্দরী honey trap, মহিলাকে yes. সামনে রেখে মহিলার কণ্ঠস্বরে সিঙ্গল, ডিভোর্সড কিংবা একটু বয়স্ক যারা একাকিত্বে ভোগেন, তাদের এরকম লোকজনকে টার্গেট করে বন্ধুত্ব এস্টাবলিশ করে টাকা নিয়ে নেওয়া। একটু বলছি আপনাকে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ভিকটিমই বলছিল হোয়াটসঅ্যাপ নাম্বারটা বার করাটা হচ্ছে অবজেক্টিভ। একদম। এইবার হোয়াটসঅ্যাপে আপনি যদি আননোন মেসেজ আসলে সেটাকে যদি রেসপন্ড করেন, তাহলে তো আপনাকে ট্র্যাপে পড়তেই হতে পারে। আমার কাছে তো রেগুলার আসছে, তো ওগুলোকে আমি দেখে দেখে ব্লক করে দিই। তো এই সচেতনতাটা দরকার সরকারের জন্য, সরকারকেও অ্যাওয়ারনেস প্রোগ্রামে নামতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সাইবারের রেসপেক্টে পলিসি নেওয়া দরকার অ্যাক্রস দিস কান্ট্রিজ। পলিসি না হলে পরে বাঁচার কোনো রাস্তা নেই। একেবারে শৈবাল বাবু, আমি ফিরবো, কিন্তু তার আগে এখনো পর্দাফাশ শেষ হয়নি। কে পার্কে যখন আমাদের ভিকটিম পৌঁছলেন, তখন প্রথমত তাকে বুঝিয়ে দেওয়া হলো যে এখান থেকে যদি বেরোতে চাও খুন হয়ে যাবে, মৃত্যু অবধারিত, মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। একদম কোট আন কোট ভিকটিমের জবানবন্দি, মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। চোখের সামনে আমাদের ভিকটিম দেখলেন আরেকজন ভারতীয় যিনি এম্বাসিতে কন্ট্যাক্ট করতে পেরেছিলেন, তার ওপর কি অকথ্য গালিগালাজ, অকথ্য অত্যাচার চালানো হলো, টর্চার রুমে নিয়ে যাওয়া হলো। এবার শুনুন ভিকটিমের মুখে এই কে পার্কে কিভাবে সার্ভেলেন্স করা হয় আর কোন কোন অ্যাপ ব্যবহার করে এই প্রতারণার চক্র চলে, দেখুন। পাশেই আরেকটা কোম্পানি আছে, ওরা মানে টোটালি হিউম্যান। দেখতাম চোখের সামনে যে বিদেশি সুন্দরী মেয়েদের নিয়ে আসছে, সেখানে দেহ ব্যবসা করানো হচ্ছে। যারা কাজ পারতো না তাদের কারুর চোখ খুলে নিচ্ছে, কারুর কিডনি খুলে নিচ্ছে, এইভাবে মানে অর্গানেরও একটা ব্যবসা ওখানে ইনলিগালিভাবে চলতো। এবং ওখানে যে গাড়িগুলো ছিল সব গাড়িগুলোই মানে থাইল্যান্ড থেকে চুরি করে ওরকমভাবে মায়ানমারে ঢুকিয়ে সেইগুলোকে নিয়ে আসা হতো। এবং টোটাল এই যে টাকা দিতে হচ্ছে, ওই কোম্পানিগুলো টাকা পে করতো। মানে মায়ানমারের এই পাশে একদম সীমান্ত লাগোয়া যে গ্রামগুলোর যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত, এদেরও প্রফিট হতো। এবং থাইল্যান্ডের যারা ওই পাশে থাইয়ের যারা বাসিন্দা, তাদেরও টাকা দেওয়া হতো। এবং প্রচুর বড় সিন্ডিকেট। এবং এটা আমি ইন্টারনেটে সার্চ করার পরে মানে জানতে পেরেছিলাম যে এটা চায়নার থেকে চলে টোটালি, এবং চাইনিজ মাফিয়ারা এটাকে রান করে। এবং শুধু একটা কে নয়, অনেকগুলো আছে, জোজো পার্ক আছে, যোগী পার্ক আছে। এবং ওদের সিস্টেমটা এরকমই, ওরা সবসময় আইফোন ব্যবহার করে। আমার ফোনটা যখন নিয়েছিল, আমার ফোনটা অফিসে নিয়ে যেতে দিত না। আমার ফোনেও এমন কিছু ইনস্টল ওরা করে দিয়েছিল, একটা অ্যাপস ইনস্টল করে দিয়েছিল, দুটো অ্যাপস আমার মনে আছে। ওই অ্যাপসটা দিয়ে কোনোদিনও মানে আইপি অ্যাড্রেস ট্র্যাক হবে না। আমি পৃথিবীর যে কোনায় থাকি, আমি যদি পাকিস্তানেও থাকি, আমার লোকেশন দেখাবে ইউএসের কোনো একটা জায়গা। মানে ইন্টারপোল পর্যন্ত মানে ট্র্যাক করতে পারবে না, এরকম ওদের সিস্টেম। এবং ওরা আইফোন ইউজ করতো যাতে আইপি অ্যাড্রেস ট্র্যাক না হয়, তার উপরে আরও সিকিউরিটি, যে কোনো রকম ধরা যাবে না। এবং আমি ইন্টারনেটে সার্চ করে লাস্টে আস্তে আস্তে দেখতে পেতাম যে প্রচুর এরকম এদের বিরুদ্ধে কেস হয়েছে, কিন্তু মানে কেউ এদের মানে লোকেশন ফাইন্ড করতে পারেনি। এবং বিশেষত
যখন এদের মূলত 1 বছরের কন্ট্রাক্ট হয়, 1 বছর কন্ট্রাক্টের পরে এরা আবার ইনলিগালিভাবে থাইল্যান্ড অবধি বিনা পয়সায় ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এরাই থাই পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেয়। মানে যেহেতু একটা লোকের ভিসা শেষ, সে তো ট্যুরিস্ট ভিসা এসছে, সে কোনো ওয়ার্ক ভিসা আসেনি, ভিসা শেষ, সে তখন ইনলিগাল ওই দেশে। থাই পুলিশ অ্যারেস্ট করে এরকম থাই জেলে নিয়ে যায়। আজকে আইডিসিতে 10 থেকে 20% ইন্ডিয়ান রয়েছে, আর বাকি 80% আজকে ইথিওপিয়ার বাসিন্দারা রয়েছে। এবং এই নিয়ে আগেও মানে ইন্ডিয়া আমি দেখেছি ওয়ার্নিং দিয়েছে, কিন্তু কোনো রকমভাবে কোনো সলিউশন হয়নি। মানে সলিউশনটা হবে কি করে কেউ যদি ট্র্যাক না করতে পারে? এবং আজকে বহু এরকম ছেলে মেয়ে আছে কলকাতার, আমি চোখের সামনে দেখছি কলকাতার একটা মেয়ে, সে কাজ পারছে না, সে বলছে যে আমি কাজ পারছি না, আমাকে ছেড়ে দিন, কি প্রসেস আছে। আমি দেখলাম কয়েকজন চাইনিজ তাকে গ্রাউন্ডে নিয়ে গেল, আমাদের সবাইকে ডাকলো দেখানোর জন্য যে কাজ না পারলে এরকম হতে পারে। 7-8 জন চাইনিজ মিলে তাকে মাটিতে ফেলে লাথি মারছে, ঘুষি মারছে। এবং আমি প্রথম থেকে কাজ পারছিলাম না বলে আমাকে ইনিশিয়াল একটা পানিশমেন্ট দিয়েছিল যে 25 কেজির যে জলের ড্রামগুলো সেইগুলো নিয়ে 4 তলায় ওঠো, নামো 2 ঘন্টা ধরে। মানে আমি কাঁদছি যে আমার পা কাঁপছে, আমি পারছি না, তাও শুনছে না আমাকে। লাস্ট যখন আমি বেশি রিকোয়েস্ট করা শুরু করলাম, বলেছে তুমি যত রিকোয়েস্ট করবে তত 1 ঘন্টা করে আমরা বাড়িয়ে দেবো এবং তোমাকে মারধর করা হবে। এবং যারা পুরনো, যারা কাজ পারছে না, হয় তাদের আঙুল কেটে নিচ্ছে, হাতের নখ তুলে নিচ্ছে, জোর জবরদস্তি তাদের কিডনি খুলে নিচ্ছে, সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। কেউ কাজ না পারলে বেসিক্যালি আপনি কৃতদাস। কেউ যদি কাজ না পারে, হয় তাদের অর্গান বেচে দেওয়া হবে, না হলে যদি তারা মহিলা হয় দেহ ব্যবসা করতে তাদের বাধ্য করা হবে, আর না হলে চলবে অকথ্য অত্যাচার। 25 কিলোগ্রামের জলের ড্রাম নিয়ে ওপরে ওঠো আর নামো। কর্নেল শ্রীবাস্তব, আমার মনে আছে যখন ট্রেনিং হয় সেই সময় এগুলো আর্মিতে এরকম পানিশমেন্টস দেওয়া হয় কিংবা ফোর্সেসে দেওয়া হয়, কিন্তু সেটা আমাদের ফিজিক বিল্ড আপের জন্য দেওয়া হয়। তো এখানে তো দেখছি ড্রাগ লর্ডরাও সেই সেম পন্থা। তার মানে এরা নিশ্চয়ই মায়ানমার আর্মি কিংবা চাইনিজ আর্মি কারোর কাছ থেকে তো মদত পাচ্ছে। মদত ছাড়া এত বড় ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেল চালানো সম্ভব নয়। বাহ, খুব ভালো প্রশ্নটা করেছেন। এটা ডিপ স্টেট এটাই। আপনি জানেন এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেলে যেটা ড্রাগ বিজনেসটা শুরু হলো, এর পেছনে কারা ছিল আগে? এটা 1950-1960-তে যখন এই ড্রাগটা আরম্ভ হলো, ওর মধ্যে সিআইএ ছিল। যতগুলো ওয়ারলর্ডস, ওকে আমরা ওয়ারলর্ডস বলি, ওয়াজ স্টেট, সান স্টেট, ক্যারেন স্টেট, এরা যারা তৈরি করলো, ওদের মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ছিল। ওরাই ড্রাগ স্টার্ট করলো। তারপর আস্তে আস্তে ওরা বাড়লো, জানেন তো, ওখান থেকে স্টার্ট করলো। আর ওখান থেকে কন্টিনিউয়াসলি এরা মায়ানমার আর্মিকে সঙ্গে যুদ্ধ করছে। এরা 3 ব্রাদার্স অ্যালায়েন্স, আপনাকে তো বলছি, আপনাকে বলছি কত লোক তো আমাদের মায়ানমার আর্মি ওদের সঙ্গে লড়তে পারছে না। আর তারপরে 2023 পর ওখানে তো এত সিচুয়েশন খারাপ হয়ে গেছে কি আর্মি থেকে মায়ানমার আর্মির ছেলেগুলো, যারা সোলজারগুলো, ওরা ডিফেক্ট করে এদের সঙ্গে যোগ দিয়েছে। আর এদের মিলিশিয়া যেটা আমরা বলছি, এটা এত শক্ত যারা মায়ানমার আর্মিকে নিজের এলাকায় ঢুকতে দিচ্ছে না। একটা ইমপ্রেশন, কমন মাস, এটা কমন আমাদের জেলে খুব সাহসী লোক, আমি না খুব ভালোবাসি, এত ভালো কাজ করেছেন ইনি বুঝতে পারছেন না কেউ মায়ানমার আর্মি আছে না, ওটা শান আর্মি আছে না কেরান আর্মি আছে, রাইট? আর এই যেগুলো আমরা মিডিবল এরিয়াটা বাপস যাচ্ছি একেবারে। এখানে আমি একবার ডক্টর মাফ করবে শৈবাল বাবুর কাছে আসবো। শৈবাল সরকার, এমন কোন অ্যাপ এরা ইউজ করে যে ইন্টারপোল পর্যন্ত এদের লোকেশন ট্রেস করতে পারে না? না, এটা অ্যাপের ব্যাপারই না। অ্যাপটা তো যে যা সফটওয়্যার অ্যাপ্লিকেশন অনলি, ট্র্যাকিংটা ইউজুয়ালি হয় আপনার টাওয়ার বেসড। এবং যখনই মানে ওই জন্য তো বললাম পলিসি নেওয়ার ব্যাপার, যখনই ক্রস বর্ডার হয়ে যাচ্ছে তখন ওই পলিসিটা নিলে তখনই মানে এই দেশের টাওয়ার থেকে যা কিছু হচ্ছে এখন প্রত্যেকটা দেশ তার নিজের ব্যাপারটা সামলাচ্ছে আর কি। যেমন চায়না বন্ধ করে দিল, মেইনল্যান্ড চায়নাতে আপনার ক্যাসিনো বন্ধ করে দিল, তখন সেখান থেকে শিফট হয়ে গেল এই যে এথনিক গ্রুপগুলো আছে, এদের শিফট হয়ে গেল আরেকটা জায়গায়। কিন্তু এরা সব বর্ডারে গিয়েই শিফট হচ্ছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে বর্ডারে অনেক সময় টাওয়ার কনফিউশনও হয়।
হ্যাঁ, বর্ডারে টাওয়ার কনফিউশন হয়, আমার ছেলেই এই প্রবলেমে পড়েছিল, আমার সঙ্গে ছিল, আমাকে কলকাতায় ফোন করে ঠিক করতে হলো। আমি তখন আমেরিকার একদম এন্ডে নায়াগ্রার ওখানে ছিলাম, তখন ও বলছে কিছুই পাচ্ছি না, আমি যাব কিভাবে? তখন আমি বললাম যে কিছুই পাচ্ছি না, দাঁড়া আমি ফোন করি। তখন বললো আপনাকে তো ক্যানাডার টাওয়ার দেখাচ্ছে। বেশ, এবার এই জন্য বর্ডারে শুনলেন হয় এগুলো। কি কি ওখানে হয়, কি অকথ্য অত্যাচার চলে, মহিলারা সেখানে ফেসে আছে এখনো পর্যন্ত। 500 থেকে 700 ভারতীয় ওখানে ফেসে আছে, ওখানে এখনো কৃতদাসের মতো এই ক্রাইম র্যাকেটে ফেসে আছে, এমনটা বলছেন যিনি ভিকটিম, যিনি বেঁচে ফিরেছেন তিনি। তার জবানবন্দি এক্সক্লুসিভ NKTV বাংলায় শুনলেন। এবার শুনুন তিনি কিভাবে নিজের মাথা কাটিয়ে আবার ওখান থেকে বেরিয়ে এলেন, কোন পথে বেরিয়ে এলেন, কিভাবে বেরিয়ে এলেন, শুনুন। আমি মানে বেরিয়ে আসলাম। আমি টানা 1-2 মাস ধরে সবার সাথে মিশছি, দেখা করছি যে কীভাবে বেরোতে হবে। এবং ওখানে একটা চাইনিজের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। তো সে আমাকে উপায় বলেছিল যে শুধু তোমরা না, আমরা চাইনিজরাও আটকে রয়েছি, আমাদেরও ছাড়ে না, কিন্তু তোমাদের ছেড়ে দেয়। তোমাদের একটাই পাশে যে তোমরা কোম্পানিতে এমন একটা সিচুয়েশন তৈরি করো যে কোম্পানি তোমাকে ফায়ার করে দেয়। তো এবার সেই সিচুয়েশন পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ওরা রাজি হয়ে যেতে পারে, এবং না রাজি হলে আমাদের ওই কোনো অর্গান খুলে মানে সেটাকে বিক্রি করে দিত। এবং এইসব যারা এজেন্টরা রয়েছে, মানে ইন্ডিয়ান এজেন্ট, এই পাকিস্তানি এজেন্ট যারা রয়েছে, তারা এক একটা লোক বিক্রি করে $2500, $3000 এরকম করে তারা পেমেন্ট পায়। এবং আমাদের যে কোম্পানিটার নাম কেকেটা হচ্ছে একটা ব্যক্তি, আমি দেখেছিলাম উইকিপিডিয়ার থেকে, তিনি থাইল্যান্ডের জেলে রয়েছে এখনো, কিন্তু এখনো তার সিন্ডিকেট চলছে। এবং টোটাল যে কাজের একটাই সিন্ডিকেট ছিল, এবং এই সিন্ডিকেটটা ওখানে একটা অফিস ছিল, এবং মেন এটা অপারেট হতো চায়না থেকে। তো সেরকম একটা কোম্পানিতে একটা সিচুয়েশন তৈরি করার পরে আমরা দেখলাম পজিটিভ দিকে যাচ্ছে। পজিটিভ দিকে তা ওরা বলল যে 67 থাই বাত লাগবে, মানে ইন্ডিয়ান 2,20,000 টাকা। তা আবার সবকিছু বন্ধক দিয়ে, মানে নিজেদের জমি বন্ধক দিয়ে আমি কোনোরকমভাবে টাকা জোগাড় করলাম। আবার টাকা জোগাড় করে অ্যাকাউন্টে দিলাম, এবং ওরা কোনো অ্যাকাউন্ট ইউজ করে না ট্রানজ্যাকশনের জন্য। বাইন্যান্স বলে যে অ্যাপটা, ওই অ্যাপসের মাধ্যমে ওরা ট্রানজ্যাকশন করে। মানে ওখানে ইন্ডিয়ান রুপিস থেকে ডলারে কনভার্ট করতে হবে, ডলারে কনভার্ট করার পরে বাইন্যান্সের ওয়ালেটে নিয়ে আসতে হবে। তারপরে ওদের ওখানে বাইন্যান্স অফিস আছে, বাইন্যান্স অফিসে ওখানে টাকা দিতে হবে, ওই ডলারটা ওরা কেটে নেবে, তারপরে ক্যাশ টাকা দেবে। এবং আমি যেটা আমরা পিসিতে লগ ইন করে যেটা দেখতে পেরেছিলাম, আমি যে জায়গাটা ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে মায়ানমারের মাইবাড়ি ডিস্ট্রিক্ট, এবং ওই গ্রামটার নাম ছিল হচ্ছে মিয়াকিউ। এবার 2,20,000 টাকা দেওয়ার পরে লাস্টে ওরা বললো যে ঠিক আছে, তোমরা কাল সকালের মধ্যে বেরিয়ে যাবে। তা যাই হোক, নিজেদের সুরক্ষার জন্য আমি ভাবলাম যে এমন একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করলাম, তার জন্য ওদের কাছে ক্ষমা চেয়ে নিই। তা যেহেতু ল্যাঙ্গুয়েজ বুঝি না, কান টান ধরলাম যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, যাতে আমাদের সাথে উল্টোপাল্টা কিছু না করে। তা ওদের তো কোনো সিকিউরিটি নেই, ওদের মধ্যে মন নেই। যে ছেলেটা 2 মাস ধরে কাঁদছে, 2 মাস ধরে ঠিকভাবে না খেয়ে একবেলা করে খাচ্ছে, তাদের উপরে যখন মায়া দেখাতে পারছে না, তাদের ছাড়তে পারছে না, আজকে 1 বছর ধরে একটা লোক ওখানে আটকে রয়েছে, তাদের উপরে যখন মায়া দেখাতে পারছে না, তখন আমার সাথেও যে ভালো কিছু করবে টাকাটা নিয়ে, সেটা তো কোনো আশা ছিল না। বেসিক্যালি কর্নেল শ্রীবাস্তব, এটা একটা র্যাকেট, এবং বারবার এই ভিকটিমের কথা একটা জিনিস অত্যন্ত মানে কি বলবো, চোখে আঙুল দিয়ে সামনে আসছে, চীন, চায়না, চায়না, চায়না। যতই বলি আমরা চায়না আমাদের বন্ধুত্বের দিকে হাত বাড়াচ্ছে, জানি না, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং মোর। কর্নেল শ্রীবাস্তব,
দেখুন চায়নার যেটা অপারেটিং সিস্টেম আছে ওখানে উইন্ডো চলে না, ওরা ওয়াইদো ওদের নিজের একটা অপারেটিং সিস্টেম আছে, ওটা হ্যাকিং করা বহুত ডিফিকাল্ট, নাম্বার ওয়ান। কিন্তু ওরা এই যে সবগুলো জিনিসগুলো যেটা করছে, এটা ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা অন্য ওয়েব অপারেটিং সিস্টেম আছে যেটা আউটসাইড চায়না, ওরা করতে পারে। সে তো অপারেটিং সিস্টেম, কিন্তু চায়না এই গোটা ক্রাইম সিন্ডিকেট যে চালাচ্ছে এবং $12 মিলিয়ন, ভাবুন 1 মাসে $12 মিলিয়ন, তাহলে এবার তো বোঝা যাচ্ছে মায়ানমারে আর্মস কে যোগাচ্ছে, ফান্ডিং কারা করছে। ডাইরেক্টলি বলতে পারি তো চায়নার হাত রয়েছে। অ্যাবসলিউটলি চায়না হাত রয়েছে, কিন্তু এর মধ্যে আমরা যদি ইন্টারনালিসিস করি, এই যে শুনলাম আমি, আই ওপেনার আছে এটা। কে জেলে আছে থাইল্যান্ডে, ওর একটা টিম কে গ্রুপটা চালাচ্ছে। তারপর উনি বলছেন যে চাইনিজ লোক আছেন, নট নেসেসারি চাইনিজ ইন্টেলিজেন্সি, বাট চাইনাজ লোক আছেন ওর মধ্যে, বিকজ ওখানে যেটা ওয়ারলর্ডস আছে ওরা সব চাইনিজ ওয়ারলর্ডস, রাইট? তো ওরা যারা আছে ওদের নিয়ে আমরা এটা তো বলতেই পারি কি যে পয়সাগুলো কালেক্ট হচ্ছে ওটা সোজা ইনি তো পরিবারের সঙ্গেও টাচে ছিলেন, ইনি জানেন হোয়াট ইজ দ্য মানি ট্রেল, কোথায় মানি ট্রেল দেওয়া হচ্ছে, কি করে আসা যাওয়া হচ্ছে। তাই জন্য আমি বলছি এটা পুরো কেস এত সুন্দরভাবে আপনি বলেছেন, এটা তো আজকে আই ওপেনার আছে আমাদের ছেলে, আমাদের আমি কথা এটাকে বলে স্টেট স্পন্সর্ড ইভেন্ট, স্টেট স্পন্সর্ড ক্রাইম, মায়ানমারের স্টেট স্পন্সর্ড ক্রাইম, যার উপর বড় ভাই চায়নার হাত রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, ফিরে আসার কাহিনী সেও আরেক কাহিনী। ভিকটিমের মুখে শুনুন তিনি কিভাবে সেখান থেকে ফিরে আসলেন। সিম কার্ড, পাসপোর্ট ফেরত পেলেন, গাড়ি করে একেবারে অন্য রাস্তা দিয়ে তাদেরকে আনা হলো সেই নদী টপকে। প্রথমে তারা টপকালেন, তারপর লাগেজ এলো, আর লাগেজ থেকে দেখলো অনেক কিছুই গায়েব হয়ে গিয়েছে। শুনুন। আবার সেই অফিসটায় গেলাম যেখানে আমার ফোন, পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছিল। ওখান থেকে আমি আমার সিম কার্ডটা নিলাম, সিম কার্ডটা আমাকে দিয়ে দিল, এবং মিয়ানমারের যে সিমটা ওইটা আমি রেখে দিয়েছিলাম, কারণ যদি আমাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে আমি ওদের বলতে পারবো, প্রুফ দিতে পারবো। তারপরে আমার পাসপোর্টটা আমাকে ফেরত দিল। ফেরত দেওয়ার পরে এখান থেকে আমাকে গাড়ি করে নিয়ে গেল অন্য রাস্তা দিয়ে। আরও তখন ভয় লাগছে যে মিয়ানমার সিটির মধ্যে নিয়ে যাচ্ছে। তখন ভাবছি যে আমাদের হয়তো পুলিশের হাতে তুলে দেবে। মানে আমরা চারজন ভারতীয় সেদিন বেরিয়েছিলাম, তা চারজনে অসুস্থ হয়ে পড়ছি টেনশনে। একজনের হাই প্রেশার ছিল, তার বডি পুরো সাদা হয়ে গেছিল, সব দেখে মানে চোখের থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঠিকভাবে প্রকাশ্যে কাঁদতেও পাচ্ছি না। মানে এতটাই ওখানে অবস্থা ছিল যে প্রকাশ্যে তুমি কাঁদতেও পারবে না, মানে নিজের এক্সপ্রেশন দেখাতেও পারবে না, কারণ যে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল সেখানে আর্মি বসে। এবার দেখলাম প্রায় 45 মিনিট পরে আমাদের মিয়ানমার শহরের মধ্যে দিয়ে এদিক ওদিক দিয়ে নিয়ে গেল আবার নদীর পাশে। নদীর পাশে নিয়ে যাওয়ার পরে আধা ঘন্টা ধরে বসে রয়েছি, নদীর এখানে বসে রয়েছি। ওই পাশে দেখতে পাচ্ছি একটা ঘরের মধ্যে থেকে দেখতে পাচ্ছি যে মানে থাইল্যান্ডের যে সীমান্তরক্ষী বাহিনী তারা বর্ডারের ওখানে চেকপোস্টে বসে রয়েছে। তাই জন্য আমাদের বোটে করে নিয়ে যেতে পারছে না, বোটও ওখান থেকে সরিয়ে দিয়েছে। এবার যে কিছুক্ষণের জন্য হয়তো ডিউটি চেঞ্জ বা খেতে গিয়েছে বা কোথাও ওয়াশরুমে গিয়েছে, যেই চেঞ্জ হলো সাথে সাথে বোট আসলো, স্পিডবোট এসে আমাদের তাড়াতাড়ি করে আমাদের বোটে বসালো এবং আমাদের লাগেজগুলো বললো যে পরে দিয়ে দেওয়া হবে তোমাদের। তাড়াতাড়ি করে আমাদের নদী পার করালো এবং বললো তাড়াতাড়ি আসো, গার্ড আসছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে ওখান থেকে গার্ড চিৎকার করছে এবং দৌড়ে দৌড়ে আসছে যে ওয়েট ওয়েট ওয়েট। তখন আমাদের বললো তাড়াতাড়ি দৌড়াও, নাহলে কিন্তু ধরা পড়লে ওরা গুলি করে দেবে। আমরা তাড়াতাড়ি দৌড়ে বর্ডার ক্রস করে একটা গাড়িতে উঠলাম। তারপরে আমাদের আবার ওই গাড়িটা আমাদের পৌঁছে দিল মিয়াসট বাস স্ট্যান্ড অবধি, এবং সেখানে 1 ঘন্টা ওয়েট করার পরে প্রায় আমাদের লাগেজ দিয়ে গেল। লাগেজের দেখি চেন ফেন খোলা, সব কিছু নিয়ে নিয়েছে। মানে একটা ভালো কিছু মানে এক্সপেকটেশন নিয়ে গিয়ে এইভাবে যে মৃত্যুর ফাঁদে পড়তে হবে কোনোদিনও বুঝিনি। মানে এমন আছে যে যারা এমন ইন্ডিয়ানদের ওরা 2 বছর ধরে 3 বছর ধরে আটকে রেখে দিয়েছে, বাড়ি আসতে দেয় না, তাদের ফোন নিয়ে নেয়। কেউ আছে অতিরিক্ত টেনশনের জন্য মারাও যায় ওখানে। ভাবুন
এখনো সেখানে আটকে রয়েছে একাধিক ভারতীয়। একেবারে শেষ সময় এসেছি, আমি খুব সংক্ষেপে একবার কর্নেল শ্রীবাস্তব এবং একবার শৈবাল সরকার তার কাছে যাব। কর্নেল শ্রীবাস্তব, what do we have to do as a nation to get our Indians back? দেখুন, দের ইজ এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন আছে, IOM, ইউএন বডি। এই কথাটা নট অনলি ইন্ডিয়া বাট ওখানে ইন্ডোনেশিয়া, মালয়েশিয়া অনেক জায়গার লোকের এফেক্টেড আছে। আই এম শিওর আমাদের ওয়ার্ল্ড ফর্মে এত সুন্দরভাবে আপনি যা প্রেজেন্ট করেছেন, এটা আমাদেরকে আরও ওয়ার্ল্ড ফোরামে আনতে হবে, আর আমাদের নিজের লোককে আরও বলতে হবে কি এরকম তুমি সাবধান থেকো বাবা, আর যেও না। বেশ বেশ, মিস্টার সরকার, কি করা যেতে পারে এদেরকে ট্র্যাক করে, কিভাবে এদেরকে একেবারে আইনি কারবাইতে আনা যায়? না, ট্র্যাক তো ইজিলি করা যাবে, সেটা খুব বড় কথা না, কারণ আপনার কাছে সমস্ত তথ্য তো চলেই এসছে। সেটা তো সরকারকে সেটা জানতে হবে, এবং সরকারকে একসাথে অন্য মায়ানমার বা লাওস বা কাম্বোডিয়া এই সমস্ত সরকারের সাথে জয়েন্ট ডায়ালগ এক্সচেঞ্জ করে পলিসি নিয়ে তারপরে যে এগুলো আমরা ইন্ডিয়ানদের ফেরত চাই এইভাবে বলে আনতে হবে। কিন্তু বরাবরের জন্য ওই পলিসিটার থেকে মানে আইন বা রুল তৈরি করে, কারণ সাইবার তো কখনো ক্রস বর্ডার একটা প্রপার পলিসি আনতে হবে। আবার আপনাদের জানিয়ে রাখি লেটেস্ট আপডেট, বনগাঁ থানায় এই কমপ্লেন আমাদের ভিকটিম তিনি করেছেন। লোকাল যে এসপি আছে তার সঙ্গে কথা বলা হয়েছে, এসপি নিজে এই কেসটা দেখছেন, এবং আমরা এক্সপেক্ট করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ, তারা ইতিবাচক ভূমিকা নেবে, এবং যারা যারা আমার বাংলার এখানকার আমার রাজ্যের ছেলেদের এভাবে ভুলিয়ে ফুসলিয়ে পাচার করে দিচ্ছে তাদেরকে হাজতবাস্ত করাবেই, এবং এক্সপেক্ট করব কেন্দ্র সরকার তারাও কড়াভাবে পদক্ষেপ নেবে, এবং যে 500 থেকে 700 ভারতীয় আমাদের ভিকটিমের কথায় 500 থেকে 700 ভারতীয় এখনো মায়ানমারে আটকে রয়েছে তাদের ফিরিয়ে আনবে। এই আশা রেখে শেষ করছি। ভালো থাকুন, সজাগ থাকুন, জয় হিন্দ।